This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। রয়েছে আমি শুভজিৎ মিত্র। আর এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। মার্কিন হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে ইরানের পরমাণু কেন্দ্রে। ইরানের দাবি উড়িয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের। বড় খবর, মার্কিন হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে ইরানের পরমাণু কেন্দ্রে, এমনটাই দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। স্যাটেলাইট ইমেজ অনুযায়ী কার্যত ধ্বংস হয়ে গেছে পরমাণু কেন্দ্র। মাটির গভীরে গিয়ে লক্ষ্য ভেদ করেছে আমেরিকা, যে নজির আর কারো নেই। সোশ্যাল মিডিয়ায় পোস্ট মার্কিন প্রেসিডেন্টের। মার্কিন প্রেসিডেন্ট পোস্ট করেছেন। এখন প্রশ্ন উঠছে যে পোস্ট উনি করেছেন এটা কি ইরানকে মনস্তাত্ত্বিক চাপ দেওয়ার জন্য, নাকি সত্যি সত্যি এই ধরনের হামলা করেছে আমেরিকা? ইতিমধ্যেই একাধিক তথ্য উঠে আসছে। মার্কিন হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে ইরানের পরমাণু কেন্দ্রে, দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে অবশ্য ইরানের তরফ থেকে দাবি করা হয়েছিল হামলা অতটাও নয় যতটা আমেরিকা দাবি করছে। স্যাটেলাইট ইমেজ অনুযায়ী কার্যত ধ্বংস হয়ে গেছে পরমাণু কেন্দ্র। মাটির গভীরে গিয়ে লক্ষ্যভেদ করেছে আমেরিকা, যে নজির আর কারো নেই। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেই পোস্ট আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আর অন্যদিকে নাম না করে ইসরায়েলকে পাপের শাস্তি দেওয়ার হুঙ্কার দিয়েছেন খামেনেই। বড় ভুল করে ফেলেছে, শাস্তি পেতেই হবে। ইতিমধ্যেই শাস্তি দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতার। অর্থাৎ খামেনেই আরো একবার বুঝিয়ে দিলেন তারা চুপ করে থাকবেন না। এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়েছে আমেরিকা, তারপরেও কিন্তু ইরান এখনো পর্যন্ত মাথা নত করেনি। নাম না করে ইসরায়েলকে পাপের শাস্তি দেওয়ার হুঙ্কার দিয়েছেন খামেনেই। বড় ভুল করে ফেলেছে, শাস্তি পেতেই হবে। ইতিমধ্যেই শাস্তি দেওয়ার কাজ শুরু হয়ে গেছে, হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। আবারও আপনাদেরকে জানিয়ে রাখি, যুদ্ধক্ষেত্রে একমাত্র ভারতীয় টেলিভিশন হিসেবে পৌঁছে গেছি আমরা, টিভি9 নেটওয়ার্ক। আমাদের সহকর্মী মনীষ পৌঁছে গেছে একেবারে গ্রাউন্ড জিরোতে। গতকাল তেল আবিবের ঠিক কি অবস্থা হয়েছিল একবার দেখুন সেই প্রতিবেদন। লাইভ ধরা পড়েছিল আমাদের ক্যামেরায়। रात के इस वक्त 3:08 हो रहे हैं। ठीक 3 बजे मिसाइल यहाँ के रडार सिस्टम ने अलर्ट जारी किया और अगले ही पल हमने देखा कि यहाँ आसपास में रहने वाले जितने लोग हैं उन सभी लोगों ने, अब मेरे मोबाइल पर भी अगर आप देखें तो इस मोबाइल पर भी होम फ्रंट कमांड की तरफ से ये अलर्ट जारी किया गया है कि इस वक्त यहाँ का क्या माजरा है। देखिए, ये ऊंची बड़ी सी इमारत है। ये तेल अवीव का बहुत बड़ा मशहूर होटल है और जब प्रधानमंत्री नरेंद्र मोदी जब आए थे तो वो भी यहाँ पर ठहरे थे। इसके बाद राष्ट्रपति जो बाइडेन जब आए थे तो वो भी यहाँ पर ठहरे थे, उस तरफ ना। हाँ, तो मेरे कैमरा सहयोगी ने, हाँ वो देखिए वहाँ पर वो मिसाइल जा रही है, ईरान की मिसाइल इस वक्त जाते हुए हम देख पा रहे हैं। और वो देखिए, इस वक्त हम भी बॉम्ब शेल्टर की तरफ आ चुके हैं। बॉम्ब शेल्टर के पास वो इसलिए भी क्योंकि ईरान की तरफ से जो मिसाइल दागे गए हैं उसकी स्थिति ये है और सभी लोग यहाँ से अंदर बॉम्ब शेल्टर की तरफ चले गए हैं। इस वक्त हम बॉम्ब शेल्टर में हैं और यहाँ आसपास रहने वाले जो भी लोग हैं वो सब सुरक्षित रहने के लिए बॉम्ब शेल्टर में आ गए हैं। It's now 3 a.m. Israel time and we're down here in the bomb shelter because there were sirens going off, so we're just here to be safe. जिस तरीके के लोगों का रिएक्शन है, लोगों की इंस्पिरेशन है, उन्हें अपनी सरकार पर, उनकी अपनी सेना पर काफ़ी भरोसा है। वहीं दूसरी तरफ रात के 3 बजे आप समझ ही सकते हैं कि जब सब लोग सोए हों, अचानक सायरन बजा हो और उसके बाद लोग आकर इस तरीके से बॉम्ब शेल्टर में हों। लेकिन बॉम्ब शेल्टर में भी वो बहुत दबाव में ना आए, इसके लिए लगभग आप देखिए कि आसपास रहने वाले सभी लोग किस तरीके से यहाँ पर आए हैं। इतनी रात में भी लेकिन लोगों का उत्साह इस बात को लेकर, चाहे आप ज़िंदगी की बात करें या फिर अपने देश को लेकर, और सबसे बड़ी बात यह है कि
इस वक्त अगर आप ये देखें तो एक अलग तरह की मनोदशा है इनके मन में, क्योंकि ये इनके लिए रोज़ाना का अनुभव है। ये इनके लिए इस तरह की स्थिति बनी हुई है, खास करके जब से युद्ध शुरू हुआ है। মনীষ আমাদের সহকর্মী গ্রাউন্ড জিরো পৌঁছে গেছিল, ও ডিটেইল রিপোর্টিং দেখলেন। আর এই মুহূর্তে আরো একটা বড় খবর, মার্কিন হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে ইরানের পরমাণু কেন্দ্রে। ইরানের দাবি উড়িয়ে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। কি দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট? সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুশোভন। দেখো, যেটা বলা হচ্ছে একেবারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে বলছেন যে স্যাটেলাইট ইমেজ অনুযায়ী কার্যত ধ্বংস হয়ে গেছে পরমাণু কেন্দ্র এবং মাটির গভীরে গিয়ে লক্ষ্যভেদ করেছে আমেরিকা। আর এই যে নজির গড়েছে, এই নজির কারণ নেই। অর্থাৎ যে দাবি আমরা গতকাল দেখেছিলাম, তারপর আজকে আমরা দেখছি একেবারে আমেরিকা কিন্তু বলছে যে পরমাণু কেন্দ্র ইরানের হামলা করেছে, শুধু তাই নয়, নিখুঁত একেবারে নির্দিষ্ট লক্ষ্যভেদ, এবং যেই লক্ষ্যভেদ কিন্তু আমেরিকা কিন্তু সফল হয়েছে। এবং একেবারে এই যে পুরো বিষয়টাকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কার্যত, যদি তোমায় এক কথায় বলতে চাই, তিনি বলতে চাইছেন যে তারা কিন্তু একেবারে বলা যায় তাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য শুধু সফল হয়নি, নিখুঁত পর্যন্ত হয়েছে, যা কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি একেবারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি দাবি করছেন। ধন্যবাদ সুশোভন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল রাজেন্দ্র ভাদুরী। কর্নেল ভাদুরী, শুভজিৎ রয়েছে। কর্নেল ভাদুরী, এই ধরনের দাবি বা পাল্টা দাবি এটা যে কোনো যুদ্ধের একটা অংশ, মনস্তাত্ত্বিক চাপ দেওয়ার জন্য। কিন্তু আমার প্রশ্নটা একটু অন্যরকম। আপনি তো হামলার পুরো বিষয়টা সম্পর্কে খোঁজ খবর রাখছেন। হামলা দু ধরনের হয় আমরা দেখে থাকি, একটা হচ্ছে ট্রেলার দেখানো, যে ভাই ট্রেলার দেখালাম, আলোচনায় আসুন, নইলে পুরো সিনেমা দেখাবো, আর একটা সরাসরি সিনেমা দেখানো। এই ক্ষেত্রে আপনার কি মনে হয়েছে আমেরিকায় এই আক্রমণটা? না, অনেস্টলি আমি একটু কনফিউজ। আমেরিকার তো কোনো ডাইরেক্ট কোনো কারণ ছিল না এটাতে ইনভলভ হওয়ার। কারণ একদিকে ডোনাল্ড ট্রাম্প সারা দুনিয়াকে জানাচ্ছে যে আসিম মুনির আর পাকিস্তানের রেকমেন্ডেশনে সে নোবেল পিস প্রাইজ নেবে, আবার অন্যদিকে নিজেই একটা আননেসেসারিলি একটা যুদ্ধের মধ্যে গিয়ে একটা অন্য দেশের উপরে বোমা দাগছে। এটা খুব কনফিউজিং। মানে একটা ওয়ার মঙ্গার কি করে নোবেল পিস প্রাইজের আকাঙ্ক্ষা করতে পারে? তো এখন এই সিচুয়েশন, ইসরায়েল আর ইরানের মধ্যে এখন মানে ওদের মধ্যে একটা কনফ্লিক্ট। এখন ওটার মধ্যে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প ইনভলভ হয়ে গেল। ওই দিক থেকে যদি এখন চায়না আর রাশিয়া ডাইরেক্টলি ইনভলভ হয়, আর তাতে আমেরিকান অ্যাসেটস বা ইসরায়েলের উপরে কিছু একটা, এটা তো একটা লার্জার কনফ্লিক্টে কনভার্ট হয়ে যাচ্ছে। ঠিক, সঙ্গে থাকুন, আসবো আপনার কাছে, সঙ্গে থাকুন। এরই মধ্যে গতি প্রকৃতিগুলো একটু দর্শকদের চট করে জানিয়ে রাখি। আর এরই মধ্যে নাম না করে ইসরায়েলকে পাপের শাস্তি দেওয়ার হুঙ্কার দিয়েছেন খামেনি। বড় ভুল করে ফেলেছে, শাস্তি পেতেই হবে। ইতিমধ্যেই শাস্তি দেওয়ার কাজ শুরু হয়ে গেছে, হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। আর এদিকে পাল্টা দাবি, ইরানের অস্ত্র ভান্ডার গুড়িয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। 2200 কিলোমিটার উড়ে গিয়ে মধ্য ইরানে মিসাইল সংরক্ষণাগারে হামলার দাবি করেছে ইসরায়েলি ফৌজ। ইসরায়েলের উদ্দেশ্যে ছোড়ার আগেই খোররাম শহর 4 ক্ষেপণাস্ত্র মজুতের জায়গা ধ্বংস করেছে, এমনটাই দাবি করা হয়েছে আইডিএফ এর তরফ থেকে। অস্ত্র সংরক্ষণের জন্য ব্যবহৃত সুড়ঙ্গগুলোতে হামলা দাবি করেছে ইসরায়েলের বিমান বাহিনী। আমরা একই সঙ্গে 8টা ছবি আপনাদেরকে দেখাচ্ছি, 8টা মুহূর্তের ছবি যে হামলাগুলো হয়েছে। ব্যাক টু ব্যাক আরো একটা খবর, তেহরানে ইরানের অস্ত্র ভান্ডার টার্গেট করেছে ইসরায়েল। তেহরানে ইরানের অস্ত্র ভান্ডার টার্গেট করেছে ইসরায়েল। ইরানের অস্ত্র ভান্ডারে আইডিএফ এর এয়ার স্ট্রাইক, ভয়াবহ বোমাবর্ষণ। ছবিটা একবার দেখুন, ধ্বংস হয়েছে ইরানের বহু মিসাইল, দাবি করেছে আইডিএফ। পশ্চিম ইরানেও জোরদার হামলা চালিয়েছে ইসরায়েল। হামলা চালিয়েছে আইডিএফ এর 20টি যুদ্ধ বিমান, আছড়ে পড়ল 30টির বেশি ক্ষেপণাস্ত্র, ধ্বংস ইরানের রেডার ও স্যাটেলাইট সাইট।
কর্নেল ভাদুরী, আবার আপনার কাছে ফিরবো। কর্নেল ভাদুরী, আজকে 11তম দিন হয়ে গেল। এই 11 দিন ধরে দুপক্ষই এমন দাবি করেছে যে আমি ওদের এতগুলো জায়গা ধ্বংস করে দিয়েছি, এতগুলো ডেরায় হামলা করেছি, এত মিসাইল ধ্বংস করে দিয়েছি। যদি দুপক্ষের দাবি সত্যি হয় তাহলে তো প্রশ্ন উঠছে যে ইসরায়েলের কাছে অস্ত্র ভান্ডার কি ছিল, ইরানের কাছেই বা কি ছিল? দেখুন, অস্ত্র ভান্ডার দুজনের কাছেই আছে। এখন বিষয়টা হচ্ছে কে কতদিন সাস্টেন করতে পারবে। ইরানের একটা নিজস্ব ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স আছে, আবার ইসরায়েলেরও আছে, কিন্তু ইসরায়েলের যে বিশেষ মানে ভালনারেবিলিটি যেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ডেপথ নেই। তো আর পপুলেশন সেন্টার আর পপুলেশন ডেন্সিটি খুব হাই। তো সেই জন্য ইরান একটা বিরাট দেশ, অনেকটা পোর্শন বিশাল মরুভূমি, পপুলেশন ডেন্সিটি খুব কম। তো ড্যামেজ সাস্টেন করার ক্ষমতা ইরানের বেশি। না, আপনি আরেকটা খুব ভালো পয়েন্ট কর্নেল ভাদুরী হাইলাইটস করলেন যে কোনো যুদ্ধের ক্ষেত্রে শুধু ধ্বংস করাই তো নয়, অন্য দেশকে ক্যাপচার করা, দখল করা, এটাও একটা যুদ্ধের একটা অংশের মধ্যে পড়ে। আপনি যেটা বলছিলেন ভৌগোলিক অবস্থান, সত্যি তো, মানে ইরানে জারগোস রয়েছে, এলবুজ রয়েছে, এরকম বড় দুটো পর্বতমালা রয়েছে। তার থেকেও বড় কথা, একটা দেশকে যদি কেউ দখল করতে চায় তাহলে প্রতিবেশী দেশগুলোকে কনফিডেন্সে নিতে হয়। আপনি একটু ভালো করে ম্যাপটা দেখলে, বা আমরা প্রত্যেকেই দেখেছি, আপনি সহমত হবেন, ইরানের চারপাশে রয়েছে আফগানিস্তান, ইরাক, পাকিস্তান, তুর্কি, আজারবাইজান। এক্ষেত্রে কি আমেরিকা বা ইসরায়েলের ইরান দখল করা সহজ হবে? এতগুলো দেশ রয়েছে, যার মধ্যে অলরেডি একটা দেশ থেকে তারা খেয়েছে, আমেরিকা, আফগানিস্তান থেকে। ইসরায়েলের ক্ষমতা নেই, কারণ আমেরিকার যদি ইচ্ছে থাকে তাহলে এটা আফগানিস্তানের, এক্ষুনি আপনি বললেন আফগানিস্তান থেকে তারা খেয়ে বেরিয়েছে। ইরাকে বিশেষভাবে ওরা ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই জন্য ওবামা অ্যাডমিনিস্ট্রেশন ফোর্সড হয়েছিল ইরাক থেকে নিজের ট্রুপসকে উইথড্র করার। তো বিষয়টা হচ্ছে যে গ্রাউন্ড ট্রুপস, মানে ট্রুপস বুটস অন গ্রাউন্ড ঢালার জন্য ট্রাম্প কি রাজি আছে? ক্যাজুয়ালিটিজ, মানে ক্যাজুয়ালিটিজ ভার নিতে? আমেরিকান লাইফ লস, মানে আমেরিকান সোলজাররা তো মারা যাবে একটা কনফ্লিক্টে, সেই জিনিসটা নিতে কি ট্রাম্প রাজি? ট্রাম্প রাজি থাকলেও আমেরিকান সেনেট কি রাজি? ঠিক, আমেরিকা অ্যাজ এ কান্ট্রি কি রাজি? এখন এই সব, এটা অনেক অনেক বড় বিষয়। কিন্তু ইসরায়েলের কাছে ক্ষমতা নেই, প্লাস ইরানের কাছেও ক্ষমতা নেই ইসরায়েলকে গিয়ে অন গ্রাউন্ড ক্যাপচার করার, কারণ জিওগ্রাফিক্যাল কংগ্রুইটি নেই। ইন্ডিয়া পাকিস্তানের যেমন একটা কমন বর্ডার আছে, ইরান আর ইসরায়েলের তো কোনো কমন বর্ডার নেই না, আর মাঝে অনেকগুলো দেশ আসবো আপনার কাছে। হ্যাঁ, মাঝে অনেকগুলো দেশ রয়েছে, আসবো আপনার কাছে, সঙ্গে থাকুন। পরপর কয়েকটা বড় খবরের আপডেটের দিকে নজর রাখতে হচ্ছে। ইরানের ইয়াজাদ শহরের ড্রোন এবং রকেট হামলা ইসরায়েলের, আইডিএফ এর ড্রোন এবং রকেট ধ্বংস করলো ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম। ইস্পাহানেও আইডিএফ এর ড্রোন ধ্বংস করলো ইরান। অন্যদিকে ইসরায়েল লক্ষ্য করে একের পর এক মিসাইল অ্যাটাক করছে ইরান, পাল্টা কড়া জবাব দিচ্ছে ইসরায়েলও। রবিবার ইরানের সেনাবাহিনীর লঞ্চ প্যাড ধ্বংস করলো নেতানিয়াহুর বাহিনী। ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছোড়ার আগেই ধ্বংস করা হয়েছে লঞ্চ প্যাড, দাবি ইসরায়েলি বিমান বাহিনীর। তেহরানের হুমকি সম্পূর্ণ বন্ধ করে একমাত্র লক্ষ্য, হুঁশিয়ারি ইসরায়েলের তরফে। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। মহাযুদ্ধের আতঙ্ক পড়েছে শেয়ার বাজারেও, মহাযুদ্ধের আতঙ্কে পতন শেয়ার বাজারে। বড় খবর, উদ্বেগের খবর, মহাযুদ্ধের আতঙ্কে পতন শেয়ার বাজারে। হুড়মুড়িয়ে পড়ল শেয়ার বাজারের সূচক, সেন্সেক্স পড়ল 800 পয়েন্ট, নিফটি পড়ল 270 পয়েন্ট। বড় খবর, এই আশঙ্কাই করছিলেন অনেকেই। মহাযুদ্ধের আতঙ্ক এবার শেয়ার বাজারেও, মহাযুদ্ধের আতঙ্কে পতন হলো শেয়ার বাজারে। এই মুহূর্তের বড় খবর নিঃসন্দেহে। কর্নেল ভাদুরী, আপনার কাছে আবারও যাব। প্রথম দিন থেকে আপনারাও যে আশঙ্কা প্রকাশ করছেন, বিশেষজ্ঞ যারা আছেন প্রত্যেকে আশঙ্কা প্রকাশ করেছেন, এই যুদ্ধ যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে কারোর জীবনে প্রত্যক্ষ, কারোর জীবনে পরোক্ষ প্রভাব পড়তে বাধ্য। কর্নেল ভাদুরী। হ্যাঁ, এখন লেটেস্ট কালকে আমি খবর
শুনলাম যে ইরানিয়ান পার্লামেন্ট নাকি বলেছে গালফ অফ হরমুজকে ওরা ব্লক করে দেবে। এখন গালফ অফ হরমুজকে ব্লক করলে মানে ওয়ার্ল্ড অয়েল ট্রেড এর নিয়ারলি 30% ওই গালফ অফ হরমুজের থ্রু দিয়ে পাস করে। দেখুন ওটার ইমিডিয়েটলি ক্যাসকেডিং এফেক্ট তো থাকবেই, মানে ইমিডিয়েটলি আমার পেট্রোলিয়ামের কস্ট বাড়বে, পেট্রোলিয়ামের কস্ট বাড়লে সবকিছুরই কস্ট বাড়বে, একটা আনন্যাচারাল একটা সিচুয়েশন এসে দাঁড়াবে, এটা ইকোনমির উপর এফেক্ট করবে, শেয়ার মার্কেটের এফেক্ট করবে। ঠিক, এটা শুরু হয়ে গেছে ইতিমধ্যে, দেখা যাক যে আগামী দিনে কি হয়। অসংখ্য ধন্যবাদ কর্নেল ভাদুরী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বাই ইলেকশনের খবর দিকে নজর রাখতে হচ্ছে। কালীগঞ্জ উপনির্বাচনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস, বাম কংগ্রেসকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে বিজেপি। একটা সময় বাম কংগ্রেস দ্বিতীয় স্থানে উঠে এসেছিল। ঘড়ির কাঁটা 11:15 আপডেট মহাদেব। একদমই, দেখো 12 রাউন্ড গণনা শেষ হয়েছে। 12 রাউন্ড গণনা শেষে 56,404 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি পেয়েছে 5,437টি ভোট। বাম কংগ্রেসের জোট পেয়েছে 18,770। অর্থাৎ এখানেই বোঝা যাচ্ছে যে যত গণনা বাড়ছে, মানে যত রাউন্ড বাড়ছে, রাউন্ড বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থীর কিন্তু ভোটের সংখ্যা কিন্তু বাড়তে চলেছে, অর্থাৎ অনেকটাই এগিয়ে যাচ্ছে। এখনও বেশ কয়েক রাউন্ড বাকি রয়েছে, যদিও বেশ কিছুটা অপেক্ষা করতে হবে আসলে শেষ মুহূর্ত পর্যন্ত যে কে জয়লাভের করেন। কিন্তু তার আগেই কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের লক্ষ্য করা যাচ্ছে যে তাদের মধ্যে কিন্তু উল্লাস শুরু হয়ে গেছে। হ্যাঁ, সেই ছবি দেখছি, নজর থাকবে মহাদেব, নজর রাখো। ফিরে এলাম ব্রেকের পর। এবার আরো শক্তি বাড়ল ভারতীয় নৌসেনার। দেশীয় প্রযুক্তিতে তৈরি আইএনএস নীলগিরি আনুষ্ঠানিকভাবে যোগ দিল ইস্টার্ন নাভাল কমান্ডে। ভারতীয় নৌবাহিনীর প্রজেক্ট 17-এর অধীনে নির্মিত প্রথম স্টিলথ ফ্রিগেট হল আইএনএস নীলগিরি। মুম্বাইয়ের মাজাগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেডে এই যুদ্ধজাহাজ তৈরি হয়েছে। আধুনিক প্রযুক্তিতে সজ্জিত এবং সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে প্রস্তুত আইএনএস নীলগিরি। এই যুদ্ধজাহাজটি 149 মিটার লম্বা এবং 6,670 টন ওজন বইতে পারে। এর গতি ঘন্টায় প্রায় 52 কিলোমিটার। এটি সুপারসনিক ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত।